জ্যামিতি নিয়ে আমরা আগে একটু গল্প শুরু করব। দেখো, পৃথিবীতে জ্যামিতি এসছিল অনেক দিন আগে। আমাদের যে পৃথিবীতে চারটে সভ্যতা, মূলত চারটে সভ্যতা আছে, মূলত অনেক সভ্যতা আছে কিন্তু চারটে সভ্যতাকে আমরা প্রায়োরিটি দেব। একটা হচ্ছে তোমরা জানো মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতা, যেটা সবচেয়ে সবাই যেটা ইতিহাসে পড়েছো, মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতা, এটা একটা সভ্যতা, বা সেটাকে সিন্ধু সভ্যতাও বলে। এবার সিন্ধু সভ্যতার মধ্যে মেন জায়গায় ফোকাস হয়েছিল হরপ্পা মহেঞ্জোদারো, তাই অনেক সময় মহেঞ্জোদারো সভ্যতা বা হরপ্পা সভ্যতা বলা হয়। যাই হোক, মেন হচ্ছে সিন্ধু সভ্যতা। আচ্ছা, তারপরে হচ্ছে মিশরীয় সভ্যতা, তারপরে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা বা ব্যাবিলনীয় সভ্যতাও বলা হয়, আর হচ্ছে চৈনিক সভ্যতা বা চীন সভ্যতা। তাই এই যে সভ্যতার মধ্যে, এতগুলো সভ্যতার মধ্যে সবচেয়ে জ্যামিতির উপরে কাজ হয়েছিল কোথায় জানো? সবচেয়ে কাজ হয়েছিল মিশরে, মিশরীয় সভ্যতা। হ্যাঁ, ঠিকই বলেছো, মিশরীয় সভ্যতায় জ্যামিতির উপরে সবচেয়ে বেশি কাজ হয়েছিল। কিন্তু পাটিগণিত বা বীজগণিতের উপরে কাজ কিন্তু মিশরে সেরকম হয়নি। এটা বিশেষ করে তোমার মেসোপটেমিয়া সভ্যতায় বা ব্যাবিলনীয় সভ্যতায় এই পাটিগণিত বীজগণিতের উপরে কাজ হয়েছিল, কিন্তু মিশরে জ্যামিতির উপরে কাজ হয়েছিল। এবং তোমরা জানো যে মিশরের সবচেয়ে বড় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে মিশরের কি পিরামিড। এবং পিরামিড একটা জ্যামিতির একটা মানে বলতে গেলে একটা বিরাট বড় অ্যাপ্লিকেশন। যদি কোনোদিন আমি সুযোগ পাই তোমাদের এই পিরামিডের সঙ্গে জ্যামিতির কিরকম সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করব। এবার প্রথম কথা হচ্ছে হ্যাঁ, ঠিকই বলেছো, গোল্ডেন রেশিও। একদিন গোল্ডেন রেশিও নিয়ে আমার একটা বিরাট একটা এপিসোড। হ্যাঁ, বলো বলো শরণ্যা। তা এখন যেটা আমি বলতে চাইছি যে তোমার এই যে এই বিভিন্ন সভ্যতার মধ্যে যে পাটিগণিত বলো, বীজগণিত বলো, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা বা জিওমেট্রি বলো, এগুলো হঠাৎ করে তো এমনি এমনি হয়নি। হঠাৎ করে কোনো মানুষ সকালবেলা উঠে একটা জ্যামিতি নিয়ে নিশ্চয়ই বসে পড়েনি। জ্যামিতি বা জিওমেট্রি এটা এসেছিল কিন্তু কোনো একটা প্রয়োজনের তাগিদে, কোনো একটা মানে তোমার যাই বলো কোনো একটা প্রয়োজন হয়েছিল, তাই জন্যই কিন্তু জিওমেট্রিটা কিন্তু আমাদের শুরু হয়েছিল। এবার কেন, হ্যাঁ সেটা আমি আলোচনা করছি, শোনো। এবার জিওমেট্রিটা কেন শুরু হয়েছিল সেটা আমরা একটু আগে জেনে নিই। ভারতবর্ষেও কিন্তু এই জ্যামিতি নিয়ে অনেক কাজ হয়েছে। ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে তখন ধরো এইসব যে একদম বৈদিক যুগের কথা বলছি, বৈদিক যুগে যারা এই জ্যামিতিকে বলা হতো শুল্ব, শুল্ব তালবস্যু লয় বয়, শুল্ব, তোমরা এটা লিখে রেখো, শুল্ব তালবস্যু লয় বয়। বৈদিক যুগে এই জ্যামিতিকে বলা হতো শুল্ব, আর যারা জ্যামিতি নিয়ে কাজ করতেন তাদের বলা হতো শুল্বকার, শুল্বকার। এই শুল্বকাররা কিন্তু অনেক কাজ করেছেন। আমরা যে গ্রিসের বিরাট বড় ম্যাথমেটিশিয়ান, তার নাম আমরা জানি পিথাগোরাস। এই পিথাগোরাস নিয়ে কিছুদিন পরে আমার নতুন একটা এপিসোড আসছে, পিথাগোরাসের দাদু গৌরহরির দপচূন্য। মোস্ট প্রবলি সামনের এই রবিবারই এটা পাবলিশ হবে। যাই হোক, তা পিথাগোরাস তিনি, তোমরা জানো পিথাগোরাস একটা বিরাট বড় থিওরেম তৈরি করেছিলেন, যে থিওরেমটার জন্য আমাদের বিরাট বিরাট সমস্যা তৈরি হলো। কেন? আমাদের মুখস্থ করতে হলো। হ্যাঁ, যারা অঙ্কে একটু দুর্বল বা অঙ্কটাকে একটু ভালোবাসে না, তাদের পিথাগোরাসের পরে বিরাট রাগ, যে পিথাগোরাসের একটা থিওরেম আবিষ্কার হয়েছে, ওই থিওরেমটা ফালতু ফালতু আমার মুখস্থ রাখতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা কিন্তু আদতে তার নয়। এই থিওরেমটা কিন্তু পিথাগোরাস আবিষ্কার করেছে, এটা কিন্তু আমরা একদম কনফিডেন্টলি বলতে পারি না, কারণ এই নিয়ে কিন্তু বিরাট গবেষণা আছে। অনেকে বলেন যে বৈদিক যুগে, ওই চিন্তা করো ওই সময় বৈদিক যুগে, তখন এই পিথাগোরাসের উপপাদ্যের একটা প্রয়োগ দেখা গিয়েছিল। তখনকার যে শুল্বকার তারা বলতেন যে একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, তাকে তার যে ডায়াগোনাল আছে বা কর্ণ আছে, অনিন্দ ঘুম পাচ্ছে? আমি জানি তোমরা অনেক ক্লান্ত, আসলে ব্যাপারটা হচ্ছে অনেক প্রেশার থাকে, তবু একটু মন দিয়ে শোনো। যে বৈদিক যুগে এই শুল্বকারগণ দেখলেন যে একটা যদি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের যদি একটা কর্ণ ড্র করা যায়, রেক্ট্যাঙ্গেল মনে করো ব্যাপারটা এইরকম,
এই একটা রেক্ট্যাঙ্গেল, তোমরা জানো মোটামুটি রেক্ট্যাঙ্গেল সম্পর্কে ধারণা সকলেরই আছে। আমি সবই বলবো ডিটেলে রেক্ট্যাঙ্গেল কাকে বলে, কারণ অনেক কিছু রেক্ট্যাঙ্গেল নিয়ে বলার আছে। যাই হোক, তা মনে করে রেক্ট্যাঙ্গেলের যদি একটা ডায়াগোনাল তৈরি করা যায়, একটা ডায়াগোনাল মানে অপোজিট যে ভার্টেক্স যদি কানেক্ট করো, একটা রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগোনাল হতে পারে। যাই হোক, এই ডায়াগোনালকে যদি ডায়াগোনাল উপরে একটা যদি তোমার যদি স্কোয়ার ড্র করা যায়, তার যে এরিয়া হবে, আর বাকি দুটো সাইডের উপরে যে স্কোয়ার ড্র করা যাবে, সেই দুটো স্কোয়ারের এরিয়ার যোগফল হবে এই ডায়াগোনালের উপরে যে স্কোয়ারটা হবে সেইটার এরিয়ার সঙ্গে সমান। আর একটু পরে আর একটু বড় হলে ব্যাপারটাকে একটু ফিল করতে পারবে, হয়তো অনেকের অসুবিধা হচ্ছে, মোটামুটি একটু ধারণা তোমাকে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এটাই কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ছিল। পিথাগোরাসও তাই বলেছিলেন যে একটা কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট, দেখো এই যখনই ডায়াগোনাল ড্র করছি তখনই কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। এই সমকোণী ত্রিভুজের এই বিপরীত বাহুটা অতিভুজ বা হাইপোটেনিউজ সকলেই জানো, এর বর্গ মানেই হচ্ছে এর উপরে যদি স্কোয়ার ড্র করা যায় তার একটা এরিয়া, হ্যাঁ, আর বাকি দুটো বাহুর যে বর্গের সমষ্টির সমান, এইটাই তো বলি। তাহলে এই বাহুটার বর্গ মানে হচ্ছে এই বাহুর উপরে যে স্কোয়ার তৈরি করা যাবে তার এরিয়া, আর এই বাহুটার উপরে যে বর্গ ড্র করা যাবে তার এরিয়া, তাহলে দুটো যোগফল সমান। যাই হোক, আমি এটা তোমাকে শেখাতে চাইছি না, আমি এটা বলতে চাইছি যে পিথাগোরাসের যে উপপাদ্য আমরা সবাই শিখেছি, কিন্তু এটা কিন্তু এখন মোটামুটিভাবে গবেষণা করে জানা যাচ্ছে যে অনেক আগে পিথাগোরাস কিন্তু স্বতন্ত্রভাবে যে পিথাগোরাস তার উপপাদ্য দিয়েছিলেন তা কিন্তু নয়। অনেক আগেই দেখা গেছে যে এই তোমার এই পিথাগোরাসের যে উপপাদ্য বলে আমরা যেটা জানি, সেই উপপাদ্যের একটা প্রয়োগ ছিল বহু আগেই বৈদিক যুগে। যাই হোক, তা এখন সেই শুল্বকারদের তো আরো অনেক কিছু আছে, অর্থাৎ তারা একটা বৃত্তকে কিভাবে বর্গক্ষেত্রে পরিণত করা যায় এইসব নিয়ে কাজ করতে। এখন আমার মূল প্রশ্নটা হচ্ছে জ্যামিতি শুরু হলো কেন, যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখো, প্রথম কথা হচ্ছে তখন তোমার সবাই রাজতন্ত্র চলছে, সেই সময় অনেক আগের কথা বলছি, রাজতন্ত্র চলছে, রাজা বিভিন্ন তার প্রজাদের মধ্যে জমি ভাগ করে দিচ্ছেন, বিভিন্ন এই সব ঘটনা ঘটতো, এবং তখন ছিল মানুষের চাষবাস ছিল প্রধান জীবিকা, কৃষি জীবিকা। এই কৃষি জীবিকাতে তাদের কি করতে হতো, তাদের বিভিন্ন যে ফসল উৎপাদন করতে হতো, ফসলটা কোনো একটা জায়গায় রাখতে হতো, ফসলটা কোনো গোলায় রাখতে হতো, বা ফসলটা কোনো একটা জায়গায় স্তূপ করে রাখতে হতো। তাহলে এখন কতটা ফসল সে উৎপাদন করলো, কতটা ফসল সে বিক্রি করছে, তাহলে এই যে বিভিন্ন হিসাব রাখতে হচ্ছে, এর জন্য কিন্তু জ্যামিতির প্রয়োজন হয়েছিল। কেন? দেখো, একটা গোলা, ধরো একটা ফসলকে যদি রাখতে হয়, তাহলে ফসলটা কোনো একটা নিশ্চয়ই কন্টেনারে রাখতে হবে, একটা কন্টেনারে ফসলটা রাখতে হবে। ধরো কন্টেনারটা দেখতে হলো এইরকম দেখতে হলো, এই কন্টেনারে অনেক ফসলটা রেখে দিয়েছে, এরকম হতে পারে। বা মনে করো রাজামশাই তার যে রাজ্যের মধ্যে যে ধরো জমি টমিগুলো রয়েছে, এক প্রজা এসে বললো, রাজামশাই আমাকে একটু জমি দিন না, আমি একটু চাষ করব। তা বললো আচ্ছা ঠিক আছে, ওকে একটা মেপে একটা জমি দিয়ে দাও। এখন এই মাপতে গিয়ে দেখা যাচ্ছে জমিটা তো এইরকম তো একেবারে সবসময় যে একরকম মাপটা করবে কি করে। ধরো এইরকম একটা জমি, তার থেকে ধরো 3 জন 4 জনকে ভাগ করে দেবে, তাহলে এইরকম করে একটা ভাগ করছে, তারপরে এরকম ভাগ করছে, তাহলে মেজারমেন্ট কোনটা কাকে কতটা দেবে, কাকে ছোট দেবে, কাকে বড় দেবে, কাকে কতটা দেবে, এরকম বিভিন্ন রকম সমস্যার জন্য কিন্তু তখন মেজারমেন্টের প্রয়োজন হলো। মানুষের গণনার প্রয়োজনে তৈরি হয়েছিল সংখ্যা, গণনা মানে করতে প্রয়োজন হয়েছিল, গণনার প্রয়োজন হয়েছিল, তার থেকে কাউন্টিং থেকেই তৈরি হয়েছিল এই ম্যাথমেটিক্যাল যে সমস্ত নাম্বারসগুলো, যে সমস্ত নাম্বার আমরা যে তৈরি করেছি। তাহলে এই যে জ্যামিতির প্রয়োগটা তৈরি হয়েছিল সেই সময় কিন্তু প্রয়োজনের তাগিদে, অর্থাৎ শস্য রাখার জন্য যে কন্টেনারে রাখবে সেই কন্টেনারের ভলিউম কত, বা কোনো একটা জমি কতটা জমি দেবে, ভাগ করে দেবে, সেই জমির মাপটা কত, এখান থেকে কিন্তু তৈরি হয়েছিল জ্যামিতি। বলো, প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে জ্যামিতি কেন তৈরি হয়েছিল? এইবার আমরা জ্যামিতির প্রথম পাঠ শুরু করব। দেখো, প্রথম মানুষের হাতে, যদি তোমার হাতে একটা পেন্সিল থাকে, প্রথম যে জিনিসটা শুরু হয় সেটা কি বলতো? প্রথম যে জিনিসটা শুরু করবে সেটা কি? সেটা হচ্ছে একটা বিন্দু বা পয়েন্ট। গুড।
তাহলে এই পয়েন্টটা থেকেই কিন্তু তৈরি হবে বিভিন্ন আঁক। যেমন তোমরা এত সুন্দর সুন্দর ড্রয়িং করছো, প্রথম তো একটা বিন্দু তৈরি হলো, বিন্দু থেকে তৈরি হচ্ছে বিভিন্ন বিভিন্ন শেপ তৈরি হচ্ছে। তাহলে একটা বাড়ির যেমন একটা ইউনিট বলতে পারো, একটা হচ্ছে ইট, আমাদের মানুষের দেহের একটা ইউনিট হচ্ছে কোষ। এরকম জ্যামিতির যত চিত্র আছে সেই চিত্রের ইউনিট হচ্ছে বিন্দু। এটা গেল একটা। এইবার আমরা না পড়তে বিন্দু পয়েন্ট। আচ্ছা, এইবার বিন্দু। এইবার আমাদের একটা জিনিস জানো, অনেক সময় পড়তে পড়তে দেখবে কি আমরা খেয়াল করি না। হ্যাঁ, খেয়াল করি না কেন কি, মনে হয় কখন শেষ করব, তাড়াতাড়ি বাবা এই করে মুখস্থ করে কোন মতো উগড়ে দিয়ে আসে। আমরা কথায় কথায় এটা খুব পড়ি। সামতলিক চিত্র দেখবে তোমরা আপ টু ক্লাস 10, আমি জানি না তোমাদের তো 3D নেই, 3D 11 12 আছে, তবুও তোমাদের কিছু ঘনবস্তু বা সলিড শেপ কিছুটা আছে মনে হয়, কোন টোন আছে তোমাদের 9 10-এ মনে হয়। যাই হোক, তোমাদের যে জ্যামিতিতে যে শুধু, আমি ওটা তো মেনসুরেশন পার্টে যাচ্ছি না, জিওমেট্রি পার্টে তোমাদের দেখবে যে যতগুলো চিত্র আছে সব সামতলিক চিত্র। তাহলে সামতলিক চিত্রটা কি, এটাকে আগে একটু জেনে নিই। সামতলিক চিত্র মানে হচ্ছে যে চিত্রগুলোকে সমতলে ফিট করা যায়। এবার তুমি বলতে পারো সমতলটা কি, তাহলে দেখো এক এক করে এক একটা জিনিস উপলব্ধি করতে গেলেই আর একটা জিনিসের সাহায্য নিতে হচ্ছে। তাই জন্য আমি আগে একদম একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করছি, আমার একদম ছোট্ট স্টুডেন্ট থেকে একদম বড় স্টুডেন্ট অবধি, ঠিক আছে? তাহলে প্রথম আমি বিন্দু নিয়ে স্টার্ট করলাম। আচ্ছা, বিন্দুটা যখন একটা বিন্দুকে আমি যখন তোমরা খাতায় প্লট করলে, একটা বিন্দুকে আগে আমি প্লট করি। একটা বিন্দুকে প্লট করলাম, ব্যাস। এইবার এই বিন্দুর ডাইমেনশন কি, কোন একটা জিনিসের যখন একটা এক্সিস্টেন্স হলো তার একটা ডাইমেনশন আছে। বিন্দুর ডাইমেনশনটা কি, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এরকম কোনো ডাইমেনশন আছে কি বিন্দুর? বিন্দুর কিন্তু বিন্দুর কোনো ডাইমেনশন নেই। হ্যাঁ, এইটা একটু ভালো করে তোমাদেরকে ফিল করতে হবে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা বিন্দুর নেই। কিন্তু তুমি বলতে পারো যে এই তো বিন্দু, এইটাকে একটু জুম করলে বিন্দুর তো একটা দৈর্ঘ্য হবে, বিন্দুটার তো একটা একটা বিন্দুটাকে বড় করে দেখলে তো এরকমই হবে, বিন্দুটা এরকমই হবে। তাহলে তার তো একটা এদিক ওদিক সব আছে, তাহলে ডাইমেনশন নেই কেন বলছি? আসলে বিন্দু বলতে বিন্দু একটা হোয়াট ইজ পয়েন্ট, এইটাকে আগে ফিল করো যে পয়েন্টটা কি। পয়েন্ট কিন্তু তোমার পেন্সিল দিয়ে একটা খাতায় প্লট করলে একটা বিন্দু দিলে ওটাই কিন্তু পয়েন্ট নয়। পয়েন্ট হচ্ছে যে একটা যে ইউনিট, অর্থাৎ যে ইউনিটটাকে কিন্তু তুমি মেজার করতে পারবে না। একটা ধরো কোনো জ্যামিতিক চিত্র, সে স্ট্রেট লাইন হতে পারে, যাই হোক যা খুশি হতে পারে, তার একটা ইউনিট, সেই ইউনিটটা কত ছোট, সে মানে সে চলতে শুরু করেছে সবে, হ্যাঁ একদম মানে জার্নি তার স্টার্ট হবে, কিন্তু সে এত ছোট তুমি যা চিন্তা করতে পারো তার থেকেও ছোট। তুমি ভাবলে যে এইটুকুন আমি সরু পেন্সিল দিয়ে করবো, আমি জানি না তোমরা বলতে পারবে ড্রয়িং এর জন্য বিভিন্ন পেন্সিল আছে, 6B 2B 4B এরকম বিভিন্ন পেন্সিল আছে, একটু মোটা, তারপরে তার থেকে একটু ছোট, আর একটু ছোট, আর একটু ছোট, এরকম নিশ্চয়ই আছে পেন্সিলের। তাহলে ক্রমশ বিন্দুটাকে ছোট করা যায়। তাহলে তুমি বলতে পারো যে আমার তাহলে পয়েন্টটা কিভাবে তৈরি হলো, পয়েন্টটা কিন্তু আরো ছোট। ইপসিটা বললো আমি আরটু ছোট করলাম, সিনজা বললো আরো ছোট করে দিয়েছি, এরকম করে এই কিন্তু ছোট হওয়ার শেষ নেই। অর্থাৎ পয়েন্ট কিন্তু ওভাবে তুমি কখনোই একে কিন্তু মেজার করতে পারবে না। তাহলে পয়েন্ট এবার কি করলো, একটা পয়েন্ট মানে হচ্ছে তার কিন্তু ডাইমেনশন নেই। এই পয়েন্টটা যখন চলতে শুরু করবে তখন তার ডাইমেনশন তৈরি হবে। এইটা হচ্ছে বেসিক একদম কনসেপ্ট। তাহলে ব্যাপারটা হচ্ছে যে পয়েন্টটা চলতে শুরু করলো, একটা বিন্দু চলতে শুরু করলো, সেটা আবার কিরকম রে বাবা, বিন্দু আবার চলতে শুরু করলো। আরে বিন্দু তো চলতে শুরু করবে, বিন্দু না চললে একটা চিত্র তৈরি হবে কি করে? আমি যখন এইভাবে আমি আঁকছি তখন যেমন এই সন্দীপ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা খুব সুন্দর এঁকেছো,
তা বিন্দুটা দিয়ে স্টার্ট করলে তারপরে নিশ্চয়ই এরকম এরকম করে বিভিন্ন এরকম আঁকছো, এই তাহলে বিন্দুটা তো চলতেই শুরু করেছে না। এইবার তুমি হলো যে এটা আর কিরকম বিন্দু চলতে শুরু করেছে, ব্যাপারটা এটা ঠিক ফিল করা যাচ্ছে না। বিন্দু চলতে শুরু করলো, যখন তোমরা অনেক উঁচু ক্লাসে উঠবে তখন দেখবে একটা একটা ওয়ার্ড পাবে, তার নাম হচ্ছে লোকাস, LOCUS, লোকাস। লোকাস মানে বাংলায় বলে সঞ্চার পথ। সঞ্চার পথ মানে যে পথ দিয়ে ওই বিন্দুটা যাচ্ছে। বিন্দুটা কোন পথ দিয়ে যাচ্ছে, বিন্দুটা যে পথ দিয়ে যাচ্ছে সেই পথটা হবে বিন্দুর সঞ্চার পথ বা লোকাস। দেখো একটা বিন্দু চলতে শুরু করেছে এরকম করে, আবার একটা বিন্দু চলতে শুরু করেছে এরকম করে। এটা ভালো করে একটু ফিল করো যে ধরো এই একটা বিন্দু, বিন্দুটা চলে পরে আবার এইটা, আবার এইটা, এইরকম করে পর 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 বিন্দুগুলো এইরকম করে চলতে শুরু করেছে। হ্যাঁ, এবার ডট ডট ডট, ঠিকই বলেছে, ডট ডট ডট। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, এই যে মাঝখানে যে ফাঁকা দিয়েছি না, এই ফাঁকা কিন্তু নেই। তুমি বিন্দুর চলার ক্ষেত্রে কোনো ফাঁকা পাবে না, কেন বিন্দু যে চলছে না সেটা একটা কন্টিনিউ প্রসেস, সুতরাং কোনো ফাঁক নেই। আমি এখানে ফাঁক দিয়েছি যেন, হ্যাঁ এ তো লাফালাফি হয়ে গেল। সুতরাং বিন্দু যখন চলবে তখন কিন্তু তার কিন্তু কোনো ডট হবে না। যাই হোক, তা এইবার মানুষ যেমন হাঁটে সেই রকম, হ্যাঁ মানুষের হাঁটার মতনই তো বিন্দুর হাঁটা। তা বিন্দুকে হাত পা দিয়ে দাও, বিন্দু হাঁটতে শুরু করলো। বিন্দু এবার দু রকম ভাবে হাঁটতে শুরু করলো। তাহলে বিন্দু যখন চলতে শুরু করলো তখন তৈরি হলো কি, তখন তৈরি হলো রেখা বা কি লাইন, তাই তো, রেখা বা লাইন। তাহলে বিন্দু যখন চলতে শুরু করলো তখন তৈরি হলো লাইন, লাইন বা রেখা, লাইন বা রেখা। এই রেখা আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমরা জানো যদি বেঁকে বেঁকে যায় সাপের মতন তাহলে সেটা হচ্ছে বক্ররেখা, আর একটা যদি সোজাসুজি যায়, সোজাসুজি যায় সরল রেখা। তাহলে একটা হচ্ছে হ্যাঁ সঞ্চার পথ, হ্যাঁ বক্ররেখা আর হচ্ছে সরল রেখা। বক্ররেখা হচ্ছে কার্ভড লাইন আর এটা হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, কার্ভ লাইন আর স্ট্রেট লাইন। এবার আমরা একটু স্ট্রেট লাইন সম্পর্কে জানবো যে স্ট্রেট লাইনটা কি। তোমরা তো মোটামুটি অনেক জ্যামিতি শিখে ফেলেছো। আচ্ছা তোমরা একটু বলো তো, কে বলতে পারবে স্ট্রেট লাইনটা কি, কাকে স্ট্রেট লাইন বলা যায়? বলো। স্যার যখন কোনো বিন্দু ইমাজিন করছি যে তার দুটো পার আছে, যখন ওই বিন্দু নিজের স্বেচ্ছায় মানে সোজা পথে হাঁটতে শুরু করলো এদিক ওদিক না দেখে, সেটাকে কি আমরা স্ট্রেট লাইন বলবো? শরণ্যা একদম ঠিকঠাক বলেছো। আমি এটাকে আর একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ওই যে বললো না চলতে শুরু করেছে এদিক ওদিক না বেঁকে, তার মানে কি একটা পয়েন্ট চলছে এইভাবে উইদাউট চেঞ্জিং ইটস ডাইরেকশন। অর্থাৎ একটা বিন্দু চলছে, একটা ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, তখনই তৈরি হবে স্ট্রেট লাইন। তুমি সরে গিয়ে করবে এদিক ওদিক, আমি তোমার জন্য সরতে পারবো না। আচ্ছা ধরো ব্যাপারটা হচ্ছে কিরকম, ধরো এই পয়েন্টটা এইভাবে যাচ্ছে, তাহলে দেখো এই পয়েন্ট এই জায়গাটায় ডাইরেকশন ছিল এদিকে, এই জায়গায় ডাইরেকশন হচ্ছে এইদিকে, আবার এইখানটায় ডাইরেকশন হচ্ছে এইদিকে। তাহলে দেখো প্রত্যেক সময় কিন্তু ও ডাইরেকশন চেঞ্জ করে ফেলছে, তাহলে এটা কিন্তু স্ট্রেট লাইন নয়, এটা হচ্ছে কার্ভ লাইন। আর যখন আমরা কোনো স্ট্রেট লাইন আমরা যখন তৈরি করব, স্ট্রেট লাইনটা কি, মোটামুটি ধরো একটা এজ অফ টেবিল, নিশ্চয়ই তোমরা টেবিলে বসে পড়াশোনা করছো যারা, টেবিলের ধারটা এজ অফ টেবিল, বা মনে করো তোমরা যদি একটা কাগজ ভাঁজ করো, হ্যাঁ একটা কাগজ ভাঁজ করো, তাহলে কাগজের যে ভাঁজের জায়গাটা, ফোল্ডিং যে লাইনটা, সেটা একটা স্ট্রেট লাইন। বা তোমাদের ঘরের যে দুটো দেওয়াল আছে, ওয়াল আছে, দুটো ওয়ালের যে কানেক্টিং যে লাইনটা, সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। স্কেল একটা স্ট্রেট লাইন। হ্যাঁ
তাহলে এইগুলো হচ্ছে স্ট্রেট লাইনের এক্সাম্পল। বলো ক্লিয়ার? আর তোমার কার্ভ লাইন যেটা সেটা তো বুঝতেই পারলে যে যখন বিন্দুটা এমনভাবে চলতে শুরু করলো, হ্যাঁ, যখন দিক পরিবর্তন করে ফেলছে প্রত্যেক মুহূর্তে, তার যে ডাইরেকশন চেঞ্জ করে ফেলছে, সেটাই হচ্ছে তোমার কার্ভ লাইন। আচ্ছা, এইবার দেখি কেমন শিখলে। এক এক করে তোমরা উত্তর দেবে, আমি এক এক করে প্রশ্ন করব। একটা প্লেনে দুটো পয়েন্ট দিয়ে কটা স্ট্রেট লাইন ড্র করা যায়? একটা। গুড গুড। আচ্ছা, এইবার এই সিনজয় বললো যে একটা প্লেটে দুটো পয়েন্ট থেকে কতগুলো লাইন টানা যায়। হ্যাঁ, এইবার পরের কোশ্চেন, একটা পয়েন্ট দিয়ে কটা স্ট্রেট লাইন ড্র করা যায়? বাহ, গুড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার এই যে সরলরেখা বা স্ট্রেট লাইন তৈরি হলো, এই সরলরেখা স্ট্রেট লাইনের আমি এর সম্পর্কে কিছু কথা বলবো। সরলরেখা, সরলরেখা নামটা সরল হলেও এটা কিন্তু সরল নয়, খুবই জটিল, বুঝেছো? যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে, 11-12 উঠবে, তখন স্ট্রেট লাইনের সব অঙ্কগুলো যখন স্ট্রেট লাইনের অঙ্ক করবে, তখন দেখবে যে নামটা সরল হলেও সেটা কিন্তু সরল নয়। যাই হোক, যেমন বড় বড় সরলের অঙ্ক, বক্ররেখার মতনই। আচ্ছা, এই যে সরলরেখা, এটা হ্যাঁ লাইনের আমরা তিনটে ভাগ নেব। একটা হচ্ছে রে, একটা হচ্ছে লাইন সেগমেন্ট, আর একটা হচ্ছে লাইন। রে বাংলায় বলে হচ্ছে রশ্মি বা রশ্মি। লাইন সেগমেন্ট হচ্ছে রেখাংশ, আর এটা মানে লাইন মানে সরল রেখা। এইবার এই রশ্মি, এটাকে এটা লাইন সেগমেন্ট, ACGMENT, লাইন সেগমেন্ট। এবার এই রশ্মিটা দেখতে কিরকম? রশ্মিটা দেখতে হচ্ছে এইরকম। রেখাংশ দেখতে কিরকম? এইরকম। সরলরেখা দেখতে কিরকম? এইরকম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। অর্থাৎ রশ্মিতে একটা পয়েন্ট ফিক্সড, আর একদিকে লাইনটা এক্সটেন্ডেড হচ্ছে। রেখাংশ বা লাইন সেগমেন্ট যেটা, সেটা দুদিকে একটা ফিক্সড পয়েন্ট রয়েছে, অর্থাৎ একদম নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা রেখা। আর সরলরেখা হচ্ছে দুদিকে এক্সটেন্ডেড। এটা যেমন রশ্মি আর সরলরেখার পার্থক্য বুঝতে পারছো। রশ্মি হচ্ছে একটা পয়েন্টে ফিক্সড আছে, আর একদিকে এক্সটেন্ডেড, আর সরলরেখা হচ্ছে দুদিকে এক্সটেন্ডেড। আচ্ছা, এইবার ধরো আমরা রশ্মিকে কিরকম করে লিখি? এইভাবে। আমরা রেখাংশকে কিভাবে লিখি? এইভাবে। আর সরলরেখাকে কি লিখি? এইভাবে। বলো, ক্লিয়ার সকলের কাছে? এইবার তাহলে সরলরেখা যখন আমরা সিম্বলাইজ করব, তখন কিন্তু সরলরেখাকে আমরা এইভাবে দুদিকে অ্যারো দিয়ে আমরা লিখব। PQর মাথায় আমরা বোথ সাইডে অ্যারো দিয়ে লিখব, ঠিক আছে? আচ্ছা, আর রেখাংশ হচ্ছে PQর মাথায় এই ছোট্ট একটা দাগ, সেই দাগটার মধ্যে কোনো অ্যারো নেই। আর যখন রশ্মি লিখবো তখন PQর একদিকে আমরা অ্যারো দেবো, আর একদিকে অ্যারো দেবো না।
এগুলো খুব ছোট্টখাট্ট ব্যাপার, কিন্তু অনেকেই এগুলো ইউজ করে না বা ইউজ করতে গিয়ে ভুল করে এবং ব্যাপারটা বোঝেও না এর গুরুত্ব, যে আমি কোথায় ইউজ করব কোথায় ইউজ করবো না, গুরুত্বটাই উপলব্ধি করতে পারে না। তোমাদের যেন সেই অবস্থাটা না হয়। আচ্ছা, এবার আরো কিছু কোশ্চেন আমি করব। দেখো, ধরো আমি তোমাদেরকে বলছি তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্ট, ধরো তোমাদের সামনে তিনটে পয়েন্ট রয়েছে। আচ্ছা, এই তিনটে পয়েন্ট দিয়ে মিনিমাম আর ম্যাক্সিমাম কটা স্টেট লাইন ড্র করা যায়? স্যার বলবো? হ্যাঁ, মিনিমাম একটা আর ম্যাক্সিমাম ইনফিনিট। মিনিমাম 3টে, ম্যাক্সিমাম যত খুশি। আরেকটু ভালোভাবে কোশ্চেনটা করছি, স্যার একবার বলুন। কোশ্চেনটা আমি আরেকবার করছি। তিনটে পয়েন্ট রয়েছে, তিনটে পয়েন্ট দিয়ে মিনিমাম কটা স্টেট লাইন ড্র করা যায় আর ম্যাক্সিমাম কটা লাইন ড্র করা যায়? মিনিমামে 3টে আর ম্যাক্সিমাম 3টে। স্যার মিনিমাম একটা, স্যার ম্যাক্সিমাম মিনিমাম একটা, স্যার মিনিমাম একটা আর ম্যাক্সিমাম অসংখ্য। মিনিমাম একটা আর ম্যাক্সিমাম দুটো। একটা না, মিনিমাম একটা ম্যাক্সিমাম ইনফিনিট। মিনিমাম 3টে আর ম্যাক্সিমাম 1 আচ্ছা দেখো, তোমরা আর একটু ফিল করো। ধরো তিনটে পয়েন্ট, মিনিমাম ইনফিনিট আর ম্যাক্সিমাম ইনফিনিট। আচ্ছা দেখো, তিনটে পয়েন্ট দিয়ে মিনিমাম কটা স্টেট লাইন ড্র করা যায় এই প্রশ্নটা ছিল। ম্যাক্সিমামটা পরে আমি করছি, আগে মিনিমামটা করিনি। তিনটে পয়েন্ট যদি এইভাবে থাকে, এইভাবে থাকে, তাহলে তাহলে তিনটে পয়েন্ট দিয়ে একটা স্টেট লাইন ড্র করা গেল। তিনটে পয়েন্টকে ব্যবহার করে আমরা একটা স্টেট লাইন ড্র করতে পারলাম। এইবার তিনটে পয়েন্টকেই ব্যবহার করে ম্যাক্সিমাম কটা লাইন ড্র করা যাবে? তিনটে পয়েন্টকেই ব্যবহার করে একটা। গুড। তিনটেকে ব্যবহার করে মিনিমামও একটাই করা যাবে, ম্যাক্সিমামও একটাই করা যাবে, তিনটে পয়েন্টকে ব্যবহার করে। একটা পয়েন্ট যদি একটু নড়ে যায় তাহলে তৈরি হবে কি? তাহলে কি তৈরি হবে? একটা পয়েন্ট যদি নড়ে যায় একটু, তাহলে তৈরি হবে ট্রায়াঙ্গেল। দেখো, একটা পয়েন্টকে নাড়িয়ে দিচ্ছি, এই উপরে উঠে গেছে, তাহলে এবার কানেক্ট করো, দেখো তৈরি হয়ে যাবে ট্রায়াঙ্গেল। যাই হোক, আমি যখন ট্রায়াঙ্গেল পড়াবো তখন তো আমি এগুলো আলোচনা করব। তিনটে পয়েন্টকে ব্যবহার করে মিনিমাম একটা লাইন ড্র করা যায়, ম্যাক্সিমামও একটা লাইনই ড্র করা যায়। এই তিনটে পয়েন্টকে বলা হয় কোলিনিয়ার পয়েন্টস বা সমরেখ বিন্দু। তোমরা এটাকে নোট করো, যে আমি যা যা বলছি এগুলো কিন্তু সব নোট ডাউন করো, শুধু গল্প শুনলে হবে না। তিনটে পয়েন্টকে ব্যবহার করে হাউ মেনি লাইন্স বা স্টেট দ্য নাম্বার অফ ম্যাক্সিমাম অর মিনিমাম লাইন্স হুইচ আর কনস্ট্রাক্টেড বাই 3 পয়েন্টস। একদম 3 পয়েন্ট, তিনটে পয়েন্ট দিয়ে ব্যবহার করো। মিনিমামও 1, ম্যাক্সিমামও 1। আমি যখন ভাইবার কোশ্চেন করব তখন কিন্তু এই ধরনের বিটকেল প্রশ্ন কিন্তু তোমরা পাবে। কনসেপশন থেকে উত্তর দিতে হবে, কোনো বইতে এই ধরনের কথা লেখা নেই। আচ্ছা, এইবার কোশ্চেনটা হচ্ছে স্টেট দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নাম্বার অফ লাইন্স কনস্ট্রাক্টেড বাই 3 পয়েন্টস।
তিনটে বিন্দু দিয়ে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? মিনিমামও একটা, ম্যাক্সিমামও একটা। আচ্ছা, এইবার এই তিনটে পয়েন্ট, এই যে তিনটে পয়েন্ট যখন একটা স্ট্রেট লাইনের পরে রয়েছে তখন তাদের বলে কোলিনিয়ার পয়েন্টস। আচ্ছা, এইখানে একটা মিসকনসেপশন অনেক সময় ছোটদের মধ্যে দেখা যায়, বোধহয় তিনটে পয়েন্ট হলেই কোলিনিয়ার পয়েন্টস বলা হয়। তিনের সঙ্গে কিন্তু কোলিনিয়ারের কোনো সম্পর্ক নেই। যেসব ওই লাইনের পরে যত পয়েন্ট আছে সবাই হচ্ছে কোলিনিয়ার। অনেক সময় আমাদের একটা মিসকনসেপশন মাথায় ঢুকে থাকে, ছোটবেলায় আমারও ছিল, যে তিনটে পয়েন্ট, তিনটে বিন্দু যখন এক সরলরেখায় থাকে তাদের বলা হয় সমরেখ বিন্দু বা কোলিনিয়ার পয়েন্টস। ব্যাপারটা কিন্তু তা নয়। একটা স্ট্রেট লাইনের পরে আরেকবার বলবেন? কোলিনিয়ার স্পেলিং কি? আমি লিখে দিচ্ছি। আরেকবার বলো না, কনসেপ্টটা বুঝতে পারলাম না। কোলিনিয়ার, কোলিনিয়ার পয়েন্টস, COLLINEAR, কোলিনিয়ার পয়েন্টস। তোমরা লেখো the points which lie on the same line are called collinear points. The points which lie on the same line are called collinear points. তার মানে যে বিন্দুগুলো আপনি একটু বোর্ডে লিখে দিন না, শুনতে পাচ্ছি না আমি। the points which lie on same line are called collinear points. The points which lie on same line are called collinear points. আচ্ছা আচ্ছা, এইবার তোমাকে যদি বলা হয় যে স্ট্রেট লাইনের আর একটা ডেফিনেশন দাও, তাহলে তুমি কিভাবে বলতে পারো? তুমি তো প্রথমে বললো, সরলরেখা খুব সুন্দর বলেছে, একে বেঁকে না চলে যদি একদিকেই যায়, মানে উইদাউট চেঞ্জিং ইটস ডাইরেকশন যদি চলে। আমি জানো, তোমাকে একটা গল্প বলি তোমাদের। আমি যখন একজন ভালো স্যারের কাছে পড়তে গিয়েছিলাম, আমার একজন প্রিয় স্যার, তা স্যার আমাকে ইন্টারভিউ নিয়েছিলেন। তিনি আমাকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন, একটা হচ্ছে স্ট্রেট লাইনকে ডিফাইন করো, আর একটা হচ্ছে টেবিলকে ডিফাইন করো। টেবিল, যাই হোক, আমি স্ট্রেট লাইনটা বলতে পেরেছিলাম, টেবিলটাকে বলতে পারিনি। আমি বলেছিলাম চারটে পায়াযুক্ত পরিভাগ করা সমতল। তখন স্যার বললেন, কেন এক পায়ে হতে পারে না? টেবিলের একটা পায়া দিয়েও তো হতে পারে। যাই হোক, এটা একটা আমার জীবনের ঘটনা বললাম। তা যাই হোক, যেটা বলছি যে তোমাদের এই যে স্ট্রেট লাইন, এর একটা অন্য ডেফিনেশন কিভাবে দেওয়া যেতে পারে? স্যার আমি বলবো, হ্যাঁ বলো। straight line is a type of line which is composed of medians and medians of small points. না, সেটা তো কার্ভ লাইনও হতে পারে। কার্ভ লাইনও মিলিয়ন মিলিয়ন পয়েন্ট দিয়ে তৈরি হতে পারে। দেখো, তবুও ট্রাই করেছো এটা। The line, বলো। sir, the line which goes in a straight way, changing. তুমি তো স্ট্রেট লাইনের কনসেপ্টের মধ্যে স্ট্রেট ঢুকিয়ে দিলে। আচ্ছা দেখো, এটা এইভাবে বলা যেতে পারে, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ এ স্ট্রেট লাইন। দুটো বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্বটাই কিন্তু স্ট্রেট লাইন হবে। অদ্ভুত ব্যাপার। এই মালিয়ার বাড়ি থেকে এই ইপসিতার বাড়ি যাব, আমি যদি শর্টেস্ট ডিস্টেন্স তৈরি করি তাহলে কিন্তু স্ট্রেট লাইন হবে, আর যদি একটু এঁকে বেঁকে যায় তাহলে কিন্তু কার্ভ লাইন হয়ে যাবে। একটা খেয়াল করো ভালো করে, এটা যদি একটু ড্রয়িং করি আমরা, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এদের মধ্যে শর্টেস্ট যে ডিস্টেন্স সেটা কিন্তু এরকমই হবে। যদি তুমি একটু এঁকে বেঁকে যাও তাহলে কিন্তু আর শর্টেস্ট থাকবে না, তখন কিন্তু ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যাবে।
যে কারণে দেখবে আমি তোমাদের আগে ক্লাসও বলেছিলাম যে ট্রেনে যেতে সবচেয়ে কম সময় লাগে, কারণ ট্রেনটা স্ট্রেট লাইনেই চলে। বাস কিন্তু এঁকে বেঁকে যাবে, বাস কখনোই ট্রেনের আগে পৌঁছতে পারবে না। যাই হোক, তাহলে স্ট্রেট লাইনের আমরা আর একটা সুন্দর ডেফিনেশন পেলাম এবং একটা কনসেপ্টও তৈরি হলো যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ এ স্ট্রেট লাইন। আচ্ছা, এটা কি আমি পুরোপুরি সঠিক বলেছি? আচ্ছা, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ এ স্ট্রেট লাইন, বলো কি ভুল বলেছি? একদম এক্স্যাক্টলি সেটা ঠিক বলেছো যে এটা হচ্ছে লাইন সেগমেন্ট। আমি যে কথাটা যেটা বললাম শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, সেটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্টটা, হ্যাঁ, তাহলে শর্টেস্ট, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ এ লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্টটা যদি দুদিকে এক্সটেন্ডেড করে দাও তাহলে তৈরি হবে স্ট্রেট লাইন। বলো ক্লিয়ার? একদম পিওর কনসেপশন যেন ভুলভাল, মানে কখনো যেন আমি বলে দিলাম শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ এ লাইন, না, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ এ লাইন সেগমেন্ট, and when this line segment is extended on both sides, that should be a straight line. বলো ক্লিয়ার? Shortest distance between two points is a line segment, and when this line segment is extended on both sides, that should be called a straight line. স্যার আপনি একটু বোর্ডে লিখে দিন। আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, একটু আস্তে বলুন না, খুব স্পিডে বলছেন তো লিখতে পারছি। The shortest distance between two points is a line segment. ওরা ভাগ্যবান যে এইভাবে ওরা তৈরি হচ্ছে। The shortest distance between two points is a line segment, and when this line segment is extended on both sides, that is called a straight line. আচ্ছা, এবার রিতেশ বলো, দুটো পয়েন্ট দিয়ে, কেউ বলবে না, আমি এক এক করে কোশ্চেন করবো, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করবো। রিতেশ বলবে দুটো পয়েন্ট দিয়ে কটা স্ট্রেট লাইন ড্র করা যায়? দুটো পয়েন্টে একটা স্ট্রেট লাইন ড্র করা যায়। এবার সানন্দা বলো, সানন্দা ক্যামেরা অন করো, দুটো পয়েন্ট দিয়ে কটা কার্ভ লাইন ড্র করা যায়? এবার কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ অভিব্রত বল। না না, অভিব্রত বল। আচ্ছা অভিব্রত, বাহ শোনো অভিব্রত, তুমি সানন্দাকে একটু বুঝিয়ে দাও, সানন্দা কোথায় ভুল করলো সেটা বল। ঠিক আছে, একদম ঠিক বলেছ। আমি একটু সানন্দাকে দেখিয়ে দিই, দুটো পয়েন্ট, এই একটা কার্ভ লাইন, এই একটা কার্ভ লাইন, এই একটা কার্ভ লাইন। কি সানন্দা, কটা কার্ভ লাইন ড্র করা যাবে বলো?
তাহলে আমরা বুঝতে পারলাম দুটি বিন্দু দিয়ে ইনফাইনাইট কার্ভ লাইন ড্র করা যায়। আর সিনজয় আর ইপসিতা এই দুজনকে আমি এই ক্লাসে ধরলাম না, পরের ক্লাসে ধরব, যে ইনফিনিটি আর আনডিফাইন্ড এই দুটো নিয়ে তোমাদের মধ্যে চর্চা হয়েছে, আমার ভালো লেগেছে। এইটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করবো একসময়, যে আমরা বলি অসংজ্ঞাত বা আনডিফাইন্ড আর ইনফিনিটি বা অসীম, এই দুটো কি আলাদা নাকি এর মধ্যে এটা একই, এটা আমরা পরে আলোচনা করবো। যাই হোক, আচ্ছা এইবার মালিয়া বলবে একটা সমতল। আচ্ছা সমতলটা কি বা প্লেনটা কি? সমতলকে তুমি একটু ডিফাইন করতে পারবে? সমতল তো দেখতে তুমি জানো, সমতল বলতে আমরা কি বুঝি, আমাদের ফ্লোর, তাই তো, বা টেবিল টপ, এগুলো হচ্ছে সমতল। নিশ্চয়ই তোমার পাহাড়টা নিশ্চয়ই সমতল নয়। যাই হোক, তা সমতলকে কেউ ডিফাইন করতে পারবে? একটা খুব সুন্দর একটা বলো তো, দাঁড়াও এক এক করে A plane is a geometrical figure which is formed by joining but creating many straight lines. আরেকবার বলো তো, কি বললে আরেকবার বলো। জিওমেট্রিক্যাল শেপ which can be formed by drawing many straight lines. আচ্ছা, এটা পুরোপুরি ঠিক হলো না। কেন বলছি আমিও না, আগে সম্পদকে আগে বলে দিই। কেন, কোনো যদি ধরো সমতল হলো না, সেটাও কিন্তু তার মধ্যে কিন্তু স্ট্রেট লাইন কিন্তু রয়েছে। এইবার বল, অন্য কেউ বলতে পারবে অন্য কোনো ভাবে কিছু? সেটা তো ঠিক আছে, এটা তো জিওমেট্রি দিয়ে কিছু বললে না, এটা একটা ইংলিশ সিনোনিম বললে। স্যার আমি বলতে আমি একটু ট্রাই করব করো। স্যার ধরো আমাদের যে যেমন খাতাতে বুঝলাম দুটো বিন্দু দিয়ে একটা স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন দিয়ে এখানে ধরুন একটা স্ট্রেট লাইন রয়েছে আর পাশে ধরুন একটা যে কি বলবো কার্ভ লাইন রয়েছে। এই কার্ভ লাইনটা কি একটু বেকরো হয়, বক্ররেখা যেটাকে আমরা বলি, আর সরলরেখা যেটা একেবারে সমান। আর কেউ বলবে? হ্যাঁ বলো। যদি একটা তলের উপর যদি একটা তলের উপর কোনো একটা সরলরেখা আঁকা হয়, তাহলে সেই সরলরেখার যে বিন্দুগুলো আছে সেগুলো যদি ওই তলে অবস্থান করে তখন হবে। একদম রাইট, গুড, ফাইন, খুব সুন্দর বলেছে। এই সবাই ক্যামেরা অন করো, সিনজয়কে একটা হাততালি দাও, এত সুন্দর বলেছে, গুড, বাহ। এইবার দেখো ও কি সুন্দর ব্যাখ্যাটা করেছে, যে একটা ধরো সারফেস, সে সারফেসটা প্লেন হতে পারে, বা ধরো এই কার্ভ সারফেস হতে পারে, প্লেন সারফেস দ্যাট ইজ সমতল। এবার সারফেসের উপরে যদি একটা স্ট্রেট লাইন ফেলো, যেখান দিয়ে খুশি ফেলো, এনি ডাইরেকশন, একটা স্ট্রেট লাইন ফেলে দিলাম, স্ট্রেট লাইনের সমস্ত পয়েন্ট ওই সারফেসের পরে যদি থাকে, তাহলেই ওই সারফেসটা হয়ে যাবে প্লেন সারফেস। তাহলে স্ট্রেট লাইন দিয়ে আমি প্লেন সারফেসকে ডিফাইন করে দিলাম। এইবার বলো, সন্দীপ বলবে যে কোনো একটা প্লেনে আমরা একটা ক্লোজড জায়গা করতে চাই, একটা ক্লোজড জায়গা মানে একটা ঘিরে রাখতে চাই। হ্যাঁ, একটা বুঝতেই পারছো যে ধরো
সীতাকে যখন রাবণ সেই হরণ করেছিল তার আগে লক্ষণ একটা গন্ডি কেটে দিয়েছিল, তাই তো? তাহলে একটা ক্লোজড একটা আমি করে দিতে চাই যাতে কোনো দিক থেকে কেউ বেরোতে না পারে, এরকম একটা ক্লোজড একটা আমি জায়গা তৈরি করব। তাহলে মিনিমাম কটা স্ট্রেট লাইন লাগবে? ভালো করে বোঝো, আগে ফিল করো কোশ্চেনটা। কেউ তাড়াহুড়ো করবে না আর কেউ প্রশ্ন উত্তর দেবে না। সন্দীপ খালি বলবে, তারপরে আমি প্রত্যেকে হাত তুলবে, আমি জিজ্ঞেস করব। আমি সন্দীপ যেটা বলতে চাইছি যে একটা আমি জায়গা, তোমার বাড়ির সামনে উঠোন আছে তো নাকি নেই সন্দীপ? আচ্ছা, ওই উঠোনে তুমি একটা জায়গা কভার করতে চাও যে জায়গায় কেউ আসবে না, ওই জায়গায় তুমি তোমার পার্সোনাল কিছু জিনিস রাখবে। তাহলে জায়গাটাকে যদি একটা ক্লোজ করতে হয়, জায়গাটাকে আলাদা করতে হয়, তাহলে মিনিমাম কটা স্ট্রেট লাইন লাগবে? ইপসিটা বলো। অভিব্রত বলো। গুড, 3টে স্ট্রেট লাইন লাগবে। কারণ প্রথম যে ক্লোজ ফিগারটা তৈরি হবে সেটা একটা ট্রায়াঙ্গেল। আচ্ছা দেখো, এই ট্রায়াঙ্গেল থেকে একটা কথা মনে, হ্যাঁ বলো। স্যার ধরুন উঠোনের যদি মাঝখানে করে তাহলে তো 4টে লাইন লাগবে। কিসের মাঝখানে? উঠোনের মাঝখানে। হ্যাঁ, উঠোনের মাঝখানে করলে 4টে লাইন লাগবে কেন? 3টে লাইন লাগবে। ট্রায়াঙ্গেল করলে তো 3টে লাগবে। হ্যাঁ, আমি আমি তো মিনিমাম কটা লাইন দিয়ে একটা জায়গাকে আটকানো যায় সেটা বলেছি, মিনিমাম। দেখো এইটা বলতে গিয়ে একটা জিনিস মনে পড়ে গেল, মানে অনেক কিছু বলতে ইচ্ছা করে, টাইম চলে যায়। এই যে আমার পরের পর্ব আসছে গণিতজ্ঞ মাকড়সা, তোমাদের মধ্যে আগেও বলেছি। এই গণিতজ্ঞ মাকড়সা সে যেটা তৈরি করেছিল, যে দেখবে তার যে মাকড়সার জাল, যেটা স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস যেটা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন, এবং আমরা জানি একবার না পারিলে দেখো শতবার, এই কথাটা কিন্তু ওইখান থেকেই এসছে। মাকড়সা বারবার করে জাল ছিঁড়ে যাচ্ছে, আবার তৈরি করছে, এর থেকেই রবার্ট ব্রুস তার মনোবল পেয়েছিলেন। যাই হোক, সেটা তো অন্য হিস্ট্রিক্যাল গল্প। এখন ওই যে মাকড়সার জাল, ওইটা কিন্তু একটা পলিগন, বহুভুজ। আমরা ত্রিভুজ মানে হচ্ছে 3টে ভুজ, আস্তে আস্তে চতুর্ভুজ, 4টে ভুজ, পঞ্চভুজ, 5টা ভুজ, এইরকম বহুভুজ তৈরি করেছিল সেই মাকড়সা। কেন তৈরি করেছিল বহুভুজ? এবং বহুভুজের পিছনে, এই তৈরি করার পিছনে কি রহস্য লুকিয়ে আছে সেইটা আমরা পরের এপিসোডে আলোচনা করব। আমি সেটা তো একটা ভিডিও প্রেজেন্টেশন তোমাদেরকে তৈরি করে দেব। এখন যেটা অভিব্রত বললে, এইবার সৃঞ্জয় বলবে, একটা তোমার উঠোনে একটা জায়গাকে যদি ঘিরতে হয় তাহলে মিনিমাম কটা কার্ভ লাইন লাগবে? ইপসিটা বলো। একটা। গুড। সৃঞ্জয়, তুমি অসংখ্য বললে কেন? কি কোন কনসেপশন থেকে তুমি অসংখ্য বলেছো? মানে তুমি অসংখ্য কার্ভ লাইন ড্র করা যায় সেটাই বলেছো নাকি? না, আমি বলেছি যে মিনিমাম কটা কার্ভ লাইন লাগবে। একটাই কার্ভ লাইন লাগবে, একটা কার্ভ লাইন দিয়ে তুমি একটা জায়গাকে ক্লোজ করে ফেলতে পারবে। যাই হোক, তা এটা গেল মোটামুটি। আর তো আর হচ্ছে এইবার সরলরেখা
থেকে যেটা পার্ট তৈরি হবে সেটা হচ্ছে এরপরে নতুন একটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, প্যারালাল লাইনস। তোমরা দেখবে রেল লাইন যে পাতা আছে প্যারালাল লাইনস, প্যারালাল লাইনসের কনসেপ্টটা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, সম্পদ বলো। যখন দুটো লাইন মানে একে অপরের সঙ্গে ফেস টু ফেস আঁকা হবে, একটু ডিসটেন্স বজায় রেখে। A line which don't intersect with each other. দেখো সম্পদ, এই কথাটা এই দাঁড়াও, এইটা কে বললো? দ্য লাইনস হুইচ ডু নট ইন্টারসেক্ট ইচ আদার, কে বললে? পারমিতা। পারমিতা 100% রাইট। দেখো সম্পদ, তোমার যেটা ভুলটা হলো, তুমি দুটো লাইনের কথা বলেছো। সমান্তরাল সরলরেখা মানে কিন্তু দুটো লাইন নয়, সমান্তরাল সরলরেখা দুইয়ের বেশি, তিনটে লাইনও স্টেপ প্যারালাল হতে পারে, চারটে লাইনও প্যারালাল হতে পারে। সমান্তরাল বা প্যারালাল লাইনস এটা কিন্তু মিনিমাম দুটো লাইন হতে হবে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ইনফাইনাইট। তাহলে পারমিতা যেটা বলেছে দ্য লাইনস, ও কিন্তু নাম্বার অফ লাইনস কিছু মেনশন করেনি, দ্য লাইনস হুইচ ডু নট ইন্টারসেক্ট, সেটাই হচ্ছে প্যারালাল লাইনস। এই প্যারালালসের আর একটা ক্যারেক্টার আছে, সেটা কি? যে হ্যাঁ বলো। বলছি কত বলো যে দুটো লাইন যত স্ট্রেট লাইন হতে হবে, কার্ভ লাইন হতে প্যারালাল হবে না, এটা একটা ঠিক কথা। এটা একটু মডিফাই যদি করে নিই আমরা, যে দ্য স্টেট লাইনস হুইচ ডু নট ইন্টারসেক্ট। যাই হোক, তা এইবার তোমার এই স্টেট লাইনের আর একটা, এই প্যারালাল লাইনে আর একটা তোমার ইয়ে আছে, ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে এক এক করে লেখো। প্রথমে প্যারালাল লাইনস লেখো, প্যারালাল লাইনস ডেফিনেশনটা লেখো। সব পারবে। হ্যাঁ বলছি, দ্য লাইনস, দ্য স্টেট লাইনস হুইচ নেভার ইন্টারসেক্ট, দ্য স্টেট লাইনস হুইচ নেভার ইন্টারসেক্ট are called parallel lines. নিচে ড্রয়িং করো। দেখো এখানে চারটে লাইন আমরা ড্র করেছি, এবং প্যারালাল সিম্বলটা আমরা কোথায় দিচ্ছি দেখো, এই চিহ্নটা দেওয়া মানে এই চারটে লাইন প্যারালাল আছে। এই মিডিলে একটা করে অ্যারো দেওয়া মানেই হচ্ছে চারটে লাইন প্যারালাল। পরপর রয়েছে, এটা পরপর পরপর যাচ্ছে। হ্যাঁ, চারটে লাইন প্যারালাল। এটা আমাদের ক্লাস 7 এ ইয়েতে ছিল, আলোর চ্যাপ্টারে এইভাবে ঠিক এইভাবে সুন্দর করে ড্র করে দেওয়া ছিল। হ্যাঁ, একটা মাটির উপর সমতলে আয়না থেকে দেওয়া ছিল। এবার নিচে লেখো, নিচে স্মল 1 দিয়ে এরকম করে স্মল 1 রোমান 1 দিয়ে লেখো, the distance between two parallel lines the distance between two parallel lines are always equal. The distances বা distances বলো, the distances তোমরা একটু ইংলিশে ভালো, তোমরা একটু ভালো করে সাজিয়ে নিও। The distances between two parallel lines are always equal. Number 2, the direction of all parallel lines the direction of all parallel lines are same. The directions of
প্যারালাল লাইন্স আর সেম। So the direction of all parallel lines are set. সেম সেম, একই, সেম। এইবার তোমাদেরকে একটা আমি কোশ্চেন করব, মালিয়া বলবে। মালিয়া, দেবলিনা, দেবলিনা ক্যামেরা অন করো। দেবলিনা শুনতে পাচ্ছ? দেবলিনা শুনতে পাচ্ছ? আচ্ছা, মালিয়া বল। দুটো স্ট্রেট লাইন, তারা কি তিনটে স্ট্রেট লাইন, তিনটে স্ট্রেট লাইন, তিনটে স্ট্রেট লাইন। এই দেখো তিনটে স্ট্রেট লাইন, আমার হাতে তিনটে পেন আছে, তিনটে স্ট্রেট লাইন। এই তিনটে স্ট্রেট লাইন কি অলওয়েজ লাই অন এ সেম প্লেন? মানে তিনটে সরলরেখা কি সমতলিক হবে? স্যার সামগ্রিক মানে যেন কিছু সমতলিক মানে এক সমতলে থাকা। অনেকেই তো সমতলিক চিত্র এসব পড়ছে লিখছে, কিন্তু সমতলিককে ফিল করতে পারে না। এই যে তিনটে স্ট্রেট লাইন, তিনটে স্ট্রেট লাইন কি অলওয়েজ সমতলিক হবে কি হবে না, এবং গিভ লজিক এবং যুক্তি দিতে হবে। তিনটে সরলরেখা সমতলিক হবে কি হবে না? হ্যাঁ, তিনটে সরলরেখা তোমরা লেখো, তিনটে সরলরেখা সমতলিক হতেও পারে নাও হতে পারে। তাহলে লেখো দ্য থ্রি স্ট্রেট লাইন্স মে অর মে নট বি, মে অর মে নট বি লাই অন দি সেম প্লেন। মে অর মে নট লাই, বি আর হবে না, মে অর মে নট লাই অন দি সেম প্লেন। এবার তোমাদের ব্যাখ্যা করি ব্যাপারটা কি। দেখবি না, শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখো তোমরা এই বোর্ডের দিকে তাকাও। দেখো এই যে দুটো স্ট্রেট লাইন আমি এখানে ফেলেছি, এই দুটো স্ট্রেট লাইন কোথায় আছে? এই বোর্ডে আছে, ঠিক কি না? তাহলে এরা কোন প্লেনে আছে? এই বোর্ডটার প্লেনে আছে। এবার যদি এই স্ট্রেট লাইনটা আমি এইখানে ধরি, তাহলে কি এ এক প্লেনে থাকলো? এ তো আর একটা প্লেনে রয়েছে না। তাহলে এইটা যদি এই বোর্ডে ফেলে দিই, তাহলে তিনটে লাইন কি হলো? একটা প্লেনে হয়ে গেল। তিনটে লাইন উঠে থাকে, তাহলে কিন্তু তিনটে লাইন এক প্লেনে থাকছে না, তাই না? হ্যাঁ তাহলে এইখান থেকে নাও হতে পারে। তাহলে মে আর মে নট বি, মে আর মে নট লাই অন দি সেম প্লেন, এক প্লেনে থাকতেও পারে নাও থাকতে পারে। এইবার এবার এই একটা কথা বলো, যে দেবে না, শুনতে পাচ্ছ? একটা স্ট্রেট লাইন দিয়ে কটা প্লেন ড্র করা যায়? আচ্ছা, ভালো করে খেয়াল করো তো। ধরো এই যে একটা স্ট্রেট লাইন তোমরা দেখতে পাচ্ছ পেনটা দিয়ে, পেনটা একটা এই একটা প্লেন হয়ে গেল, আবার এইখান থেকে একটা প্লেন হয়ে গেল, আবার এখান থেকে প্লেন হয়ে গেল। তাহলে কতগুলো প্লেন এই লাইনটাতে পাস হতে পারে? ইনফাইনাইট। খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তোমাদের বাড়িতে যদি একটা মোটা বই থাকে, বইয়ের মলার দুটোকে ঘুরিয়ে লাগিয়ে দাও, তাহলে বইয়ের প্রত্যেকটা পাতা এক একটা করে প্লেন, আর ওই বইয়ের যে মাঝখানটা একটা স্ট্রেট লাইন মনে করো, ওই স্ট্রেট লাইন দিয়ে সব পাতাগুলো পাস হচ্ছে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম?
জি বুঝতে পারলাম না, একবার বলবেন? আমার বইটাও নষ্ট না হয়ে যায়। ধরো এই যে বইটা বলছি, এই যে বইটা, এই বইয়ের মলার দুটো যদি আমি এরকম করে লাগিয়ে দিই, এই বইয়ের প্রত্যেকটা পাতা এক একটা প্লেন, আর এটা যাচ্ছে হচ্ছে এই জায়গাটা দিয়ে, এইটাই হচ্ছে স্ট্রেট লাইন। তোমরা কি বুঝতে পারলে? তাহলে লেখো ইনফাইনাইট প্লেনস ক্যান বি ড্রন থ্রু এ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন দিয়ে ইনফাইনাইট প্লেন ড্র করা যায়। যেমন একটা স্ট্রেট লাইনের অংশ একটা আলাদা প্লেনে থাকতে পারে, আর একটা স্ট্রেট লাইনের অংশ একটা প্লেনে থাকতে পারে। হ্যাঁ, যেমন ধরো স্ট্রেট লাইনের হাফ অংশ লাম্বাতে থাকলো আর এইটা থাকলো। স্ট্রেট লাইনের হাফ অংশ একটা প্লেনে আর হাফ অংশ আর একটা প্লেনে, সে আবার কি করে হবে? আচ্ছা এটা সেটা কি? এটা হয় নাকি? একটা স্ট্রেট লাইন একটা প্লেনেই থাকবে। যাই হোক, এইবার স্নিগ্ধা, স্নিগ্ধা বলো, স্নিগ্ধা ক্যামেরা অন করো, হ্যাঁ স্যার। ক্যামেরা অন করো। স্যার ক্যামেরাটা অন হচ্ছে না, এখানে বৃষ্টি পড়ছে তাই। আচ্ছা, তুমি তাহলে উত্তর দাও। আমি বলতে চাইছি তোমাকে যে দুটো স্ট্রেট লাইন, আমি তো তিনটে স্ট্রেট লাইন কথা বললাম, তিনটে স্ট্রেট লাইন দিয়ে একটা প্লেন ড্র করা যেতেও পারে, আবার নাও ড্র করা যেতে পারে। তিনটে স্ট্রেট লাইন একটা প্লেনে থাকতেও পারে, নাও থাকতে পারে, তার আমি ব্যাখ্যা করে দিয়েছি। আচ্ছা, আমি বলছি দুটো স্ট্রেট লাইন সব সময় একটা প্লেনেই থাকবে, এটা কি ঠিক বললাম না ভুল বললাম? স্যার না। লজিক দাও। স্যার কারণ একটা দুটো আলাদা লাইনও থাকতে পারে। আমি লাইনে বলিনি, আমি বলছি দুটো স্ট্রেট লাইন একটা প্লেনে থাকবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? না স্যার আপনি ঠিকই বলেছেন। অনিন্দ বললে, অনিন্দ তাহলে এক্সপ্লেন করো। কারণ স্যার প্লেনের এজে মানে দুটো এজে থাকবে দুটো স্ট্রেট লাইন, তাই এরকম। দেখো, একটু ফিল করো, এই দেখো একটা স্ট্রেট লাইন এই বোর্ডে রয়েছে। থাকবে না একই প্লেনে, নাও থাকতে পারে নাও থাকতে পারে। আচ্ছা দেখি তো, এই একটা স্ট্রেট লাইন এই প্লেনে রয়েছে, আর এই একটা স্ট্রেট লাইন এই প্লেনে রয়েছে। এরা কি এক প্লেনে রয়েছে? তো হ্যাঁ এখন এক প্লেনে আছে। এইবার এই স্টেপে লাফ দিল, এই উপরে উঠে আসলো, এবার কি এক প্লেনে নেই? না নেই। ভালো করে ফিল করো। একই প্লেনে আছে। আপনি কিন্তু শুধু উপরে উঠে আসছে। এইবার যদি প্লেনটাকে আমরা এইরকম ধরি, ব্যাপারটা হচ্ছে ধরো এই হয়ে গেল প্লেন, তখন তাহলে ওদিকে একটা স্ট্রেট লাইন আর এদিকে একটা স্ট্রেট লাইন, এবার এক প্লেনে আছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে তুমি যেরকম ভাবে দুটো স্ট্রেট লাইনকে ধরো না কেন, দুটো স্ট্রেট লাইন কি কখনো আলাদা প্লেনে থাকতে পারে? না না। ধরো এইবার আমি তোমাকে বলছি যে দুটো লাইন একটা প্লেনে রয়েছে, এটা আমি তোমাকে ফিল করে দিলাম, দুটো লাইন একটা প্লেনে রয়েছে। দুটো লাইন কি সবসময় কি একটা প্লেনে থাকবে? একটু ভাবো তো ব্যাপারটা। এই ভাবনাটাই পরের ক্লাসে আলোচনা করব। দুটো লাইন একটা প্লেনেই থাকবে কিনা, ইয়েস অর নো। আজকের জ্যামিতির ক্লাস এই অবধি।